আমাদের প্রত্যেকের জীবনে অনেক ধরনের ঘটনার অভিজ্ঞতা আমাদের হয়, কিন্তু এমন কিছু ঘটনা আমাদের প্রত্যেকের জীবনেই ঘটে যে ঘটনা ঘটে যাওয়ার পর তার কোনো জাস্টিফিকেশন আমরা পাই না। অনেকে বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করে না। এবং পৃথিবীর কোথাও মানে স্বর্ণাক্ষরে লেখা নেই যে পৃথিবীর প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা অভিজ্ঞতার কথাই আমাদেরকে বিশ্বাস করতে হবে। অনেক মাস পর, মানে বলতে গেলে প্রায় 1.5 বছর পর একটা এপিসোড নিয়ে এলাম আমাদের এই চ্যানেলে, সত্যি ভূতের গল্প। হ্যাঁ, আমাদের মানসিকতা এরম নেই যে বিভিন্ন ধরনের ওই ভূত খোঁজে যারা আদেও কোনোদিন দেখতে পেয়েছে কিনা আমার সন্দেহ আছে। তাদের অ্যাটিটিউড দেখে মনে হয় না কোনোদিনও তারা স্পিরিচুয়াল বা তারা কখনো স্পিরিটের পেছনে দৌড়েছে বা অরিজিনালি এই এক্সিস্টেন্স আছে কিনা সেটা নিয়ে তাদের কোনো মানে মানে কী বলবো, কোনো আইডিয়া আছে কিনা আমার খুব সন্দেহ আছে। কিন্তু আমি কখনোই আমাদের পডকাস্টে কোনো সেরকম এক্সপিরিয়েন্স লোককে বসিয়ে গ্যাঁজাখুরি গল্প করিনি। কিন্তু আজকে এমন এক ভদ্রলোকের কাছে একটা ঘটনা শুনলাম, যে ঘটনাটা যখন শুনছিলাম এবং ঘটনাটা ঘটেছিল যে জায়গায়, আমি সেখানেই কিন্তু পদার্পণ করেছিলাম আজকে। ঘটনাটা হায়দ্রাবাদে পাঞ্জাগুট্টা সার্কেল বলে একটি জায়গা আছে, যেখানে প্রচুর অফিস, প্রচুর দোকান, শপিং মল থেকে শুরু করে প্রচুর মানে বড় একটা মার্কেট প্লেস বলে তোমার মনে হবে। তুমি যদি কখনোই আমার এই ঘটনাটা শোনার আগে বা পরে এখন ইউটিউব সার্চ করো, এরিয়াল ভিউ যদি দেখো সেই এরিয়াটা, তুমি বুঝতে পারবে যে ঠিক বলছি কিনা। হ্যাঁ, বিরাট বড় একটা এরিয়া, পাঞ্জাগুট্টা সার্কেল বা স্কোয়ার বলা হয় ওটাকে। পাঞ্জাগুট্টার কাছাকাছি একটি অফিস, মানে একটি কর্পোরেট অফিস, যেখানে বহু বছর ধরেই সেই সংস্থার সেখানে অফিস রয়েছে। এবং সেই অফিসের একজন বাঙালি ভদ্রলোক চাকরি করতেন বিগত 19 বছর ধরে সেম কোম্পানিতে। সেই ভদ্রলোক কিন্তু খুব একটা এই ভূতে ভগবানে বিশ্বাসী নয়, মানে নাস্তিক বলতে পারি। মানে কখনোই এইসব স্পিরিচুয়ালিটিতে বিশ্বাস করেন না। মানে আমি তাকে চিনি অনেক বছর ধরে, তার কাছে এই ঘটনাটা আজকে হায়দ্রাবাদে শুনলাম। তার বাড়িতে দেখতে গেলে কখনো কোনো পুজোর কোনো কালচার নেই, তার বাড়িতে কোনোভাবে কোনো ভূতে বিশ্বাস করা বা ভূতের সিনেমা দেখায় ইন্টারেস্ট এসব নেই। অনেকে আছে, হ্যাঁ অনেকে আছে যারা ভূতের সিনেমা দেখতে চায় না, ভয় পায় বলে। কিন্তু এই ভদ্রলোক বিশ্বাস করে না, তাই দেখে না। এই ঘটনাটা নাকি ঘটেছিল আজ থেকে প্রায় 11-12 বছর আগে। এক্স্যাক্ট বছরটা তিনি আমাকে শেয়ার করেননি, কিন্তু ঘটনাটা ঘটেছিল। যখন ঘটনাটা ঘটেছিল সেই সময় ভদ্রলোক তার 3-4 বছর আগে বা 5 বছর আগে সেই অফিসে কর্মরত অবস্থায় তিনি ছিলেন। এবং পশ্চিমবঙ্গ থেকে তিনি শিফট করেন হায়দ্রাবাদে, এবং তিনি খড়গপুর আইআইটি থেকে তিনি বেরিয়ে এত বড় একটা ডেজিগনেশন হোল্ড করেছেন হায়দ্রাবাদে। এবং তারপর যেটা সব থেকে আশ্চর্য বিষয়, সে নিজেও ভাবেনি যে তার জীবনে এই ঘটনাটা ঘটবে। তোমরা ভাবতে পারো এত কিছু কেন বলে যাচ্ছি, কারণ আছে। কারণ এত রকমের গল্প এত লোকের থেকে শুনেছি, এত ঘটনা শুনেছি, নিজে এত ঘটনার সাক্ষী তোমাদেরকে শেয়ার করেছি, ভিডিও দিয়েছি। কিন্তু এই ঘটনাটা কোনো একটা জায়গা থেকে আমার মনে হচ্ছে লোকটাকে কিন্তু অনেকটাই নাড়িয়ে দিয়েছে। যে সংস্থায় ভদ্রলোক চাকরি করতেন, মারোয়ারি একটি সংস্থা, আমি নাম বলছি না, নাম নেওয়া ঠিক নয়, সেই সংস্থায় যিনি ম্যানেজিং ডিরেক্টর ছিলেন, অভিক গোয়েঙ্কা, সেই ভদ্রলোক প্রচণ্ড ওয়ার্কহলিক ছিলেন। তিনি সারা বছর কাজ করতেন এবং নিজেদের টার্গেট ফুলফিল করার জন্য তার নিচের সমস্ত কর্মচারীদের সবসময় প্রেশারে রাখতেন। এবং শুধুমাত্র প্রেশারে রাখাটাও ভুল, মানে সেই যে কোম্পানির মালিক তিনি নিজেও প্রচণ্ড এডুকেটেড একজন ভদ্রলোক, এবং তিনি বিদেশ থেকে পড়াশুনো করেছেন। এখানে আসার পর কলকাতা, হায়দ্রাবাদ, বম্বে সমস্ত জায়গাতেই তার বিজনেস রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। তার আফ্রিকাতেও বিজনেস রয়েছে, সারা পৃথিবী সে ঘোরে। কিন্তু ভদ্রলোক কিন্তু নিজে খুব স্পিরিচুয়াল, যা শুনেছি আমি, মানে ঠাকুর দেবতা থেকে শুরু করে মন্ত্র জপ এই সব কিছু নিয়েই তার লাইফস্টাইল। নিজে ভেজিটেরিয়ান ছিলেন। সেই অভিক গোয়েঙ্কা ভদ্রলোক, তার বয়স হবে 72-73, এখন তিনি বেঁচে আছেন স্টিল। সেই সময় মানে যখন ভদ্রলোকের বয়স ছিল প্রায় 55, সেই সময় ঘটনাটা ঘটে। তার সাথে এই বাঙালি ভদ্রলোকের সম্পর্ক যথেষ্ট ভালো ছিল, মানে খুব বিশ্বাস করতো। মানে বলেন একটা মানে মাল্টি ন্যাশনাল কোম্পানি হোক বা কর্পোরেটস হোক, এখানে বিশ্বাসী এমপ্লয়ি পাওয়া খুব মুশকিল। মানে মালিক যাকে বিশ্বাস করবে, কারণ মালিকরা এরম ভাবে যে বিশ্বাস করবো মাথায় চড়ে বসবে, যে কোনো আননেসেসারি ফেভার্সের জন্য আমাকে বলবে। কিন্তু ফাইনালি এই ভদ্রলোক, মানে বাঙালি ভদ্রলোক, তিনি কিন্তু একটা বিশ্বাসের জায়গায় গেছিলেন এই এমডি অভিক গোয়েঙ্কার কাছে। এবং
ঘটনাটা যখন ঘটে 11-12 বছর আগে, সেই সময় যেটা মেন মেন যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে হঠাৎ করে মানে এই যে অত্যাচারী যে বস ছিলেন, মানে অত্যাচারী বলতে সবসময় কাজ কাজ কাজ, টার্গেট কেন ফুলফিল হচ্ছে না, অর্ডার্স কেন আসছে না। এই কোম্পানিটা কেমিক্যাল নিয়ে ডিল করতো, কেমিক্যাল, ফ্যাটস, অয়েলস, লিউব্রিকেন্টস, এইসব জিনিস নিয়ে ডিল করতো, মানে এইসব জিনিস ম্যানুফ্যাকচারিং করতো আফ্রিকাতে এবং ইন্ডিয়াতে। এবং যেহেতু ওই সময়টা মানে 11-12 বছর আগে ইন্ডিয়াতে এরকম প্রচুর কোম্পানিজ আসে যারা কম্পিটিটর হিসেবে এই কোম্পানিকে বিট করতে শুরু করে, মানে অনেক কম টাকার পরিপ্রেক্ষিতে ক্লায়েন্টের জিনিসপত্র মানে সাপ্লাই দিতে শুরু করে, তখন এই কোম্পানিটা একটু চাপে পড়ে। এবং এর যেই মারোয়ারি মালিক মিস্টার গোয়েঙ্কা, ইনি তখন অনেক মানে মানে বেশি করে কাজ করাতে শুরু করেন এমপ্লয়িদের, মানে ওভারটাইম করায়, এবং ওভারটাইম অনেককে দেয় না, বলে পারফরমেন্স সেই লেভেলে যায়নি। এরমভাবে খুব মানে একটা কী বলবো হিউমিলিয়েট করতে থাকে সমস্ত এমপ্লয়িদের। এবং এরমভাবে চলতে চলতে তিনি কিন্তু তার যে একটা খুব প্রেশারে থাকা, সে যে দোষী নয়, তার মাথায় প্রচণ্ড প্রেশার আছে, লোনের প্রেশার, সেইটা তার এই বাঙালি এমপ্লয়িকে সবসময় বলতে থাকে। তারপরেই যে এই কোম্পানির হেড, এই বাঙালি ভদ্রলোক, আমি নামটা বলেই দিই, ভদ্রলোকের নাম হচ্ছে তমাল পাল, যাই হোক। এবং এই তমাল পাল নিজে একজন নাস্তিক হলেও নিজে কিন্তু খুব সেন্সিটিভ একজন মানুষ, মানে এ কিন্তু এই যে বাকি লোকের মধ্যে পাওয়ার মানে মানে পাওয়ারের অপব্যবহার করবে সেটা নয়, এই কিন্তু মানে ওই হয় না বস নিজের প্রেশারটা জেনারেট করছে মানে তমাল পালের ওপর, তমাল পাল আবার নিচের এমপ্লয়িদের ওপর জেনারেট করছে, এরম ব্যাপারটা চলতে থাকলেও এই তমাল পাল কিন্তু খুব সেন্সিটিভ ছিল। সে চেষ্টা করতো মানে তার নিচে যে সমস্ত এমপ্লয়ি তারা খেয়েছে কিনা, তারা ঠিক টাইমে বাড়ি ফিরছে কিনা, তাদের বাড়িতে যারা অসুস্থ ছিল তাদের ট্রিটমেন্ট হচ্ছে কিনা, সমস্ত খবর রেগুলারলি নিত, আপডেটেড থাকতো ভদ্রলোক। হঠাৎ করে একদিন একটা মেল আসে অফিসের ইমেল আইডিতে, মানে আমাদের তমাল পলের ইমেল আইডিতে, যে বস অনেক দিনের জন্য আসবে না অফিসে, বসের বউ হঠাৎ করে সুইসাইড করেছে। কিন্তু এইটা অ্যাবনর্মাল লাগলেও খুব নর্মাল, সুইসাইড মানুষ করতে পারে, মৃত্যু মানুষের হতে পারে, যেটা এক্সপেক্টেড নয়, কিন্তু এরকম ঘটনা তো ঘটে চারপাশে। কিন্তু যে ব্যাপারটায় সবাই একটু চমকে যায়, সুইসাইড করেছে ওনার বউ ওনাদের একটা প্ল্যান্টে, একটা কেমিক্যাল প্ল্যান্টে সুইসাইড করেছে। গোটা শরীরটা আগুনে জ্বলে মারা গেছে অভিজ্ঞ গোয়েঙ্কার স্ত্রীর। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে নাকি অভিজ্ঞ গোয়েঙ্কা নিজে খুব শকড এবং নিজে অফিসে আসা বন্ধ করে, এবং অনির্দিষ্টকালের জন্য তিনি যে বিজনেস দেখবেন না সমস্ত কিছু তমাল পালের ওপর দিয়ে দিয়েছেন, এইটা ঘোষণা হয় একটা মেলের মাধ্যমে। এবং মেলটা সবার কাছে ছড়িয়ে যায় এবং তারপর থেকে সেভাবে কাজ হয়। এবং এই প্রেশারটা আচানক মাথার ওপর চলে আসার পর মিস্টার তমাল পাল কিন্তু প্রচণ্ড প্রেশারে পড়ে যায়, তার বাড়িতে আসা দেরি হয়ে যায়, তার বাড়িতে অনেকগুলো কুকুর ছিল তাদেরকে দেখভাল করা হয় না। যতই মানে উচ্চপদস্থ একজন আধিকারিক হোক বা যতই সাকসেসফুল হোক মানে কেরিয়ার নিয়ে বা স্যালারি অনেক বেশি হোক, সে কিন্তু মানে ফ্যামিলি টাইম যেটা, কোয়ালিটি টাইম যেটা, সেটা কিন্তু খুব একটা দিতে পারে না নিজের পরিবারকে। প্রচণ্ড ওয়ার্ক প্রেশার, মানে বাড়িতে এসে ল্যাপটপ খুলে বসতে হতো, প্রচণ্ড প্রেশার ছিল, খাওয়া দাওয়ার টাইম ঠিক ছিল না, এইসব পরিস্থিতি সে ফেস করেছে। ইন দ্য মিন টাইম এই যে তমাল পাল, ইনি এরমও হচ্ছিল মাঝে মাঝে অফিসে অনেকক্ষণ সময় ধরে তাকে থাকতে হচ্ছিল। এরমও হচ্ছে এমপ্লয়িরা সব চলে যাচ্ছে, সিকিউরিটি চলে যাচ্ছে বাড়িতে, পরের শিফটে সিকিউরিটি আসবে রাত্রির 12টার সময়, মানে রাত্রির 11টা থেকে 12টা অবধি একা ওনাকে কাজ করতে হচ্ছে অফিসে। নিজেই আবার মেশিনে কফি বানিয়ে খাচ্ছেন, একটা সিগারেট স্মোক করার জন্য নিচে যেতে হচ্ছে, কারণ এই অফিসটা নো স্মোকিং জোনের মধ্যে, মানে এখানে কোনো ব্যালকানি নেই বা ওনার কেবিনের কাছাকাছি কোনো ব্যালকানি, যা করতে হবে উনি বাইরে বেরিয়ে এইসব তাকে করতে হচ্ছিল। ঘটনাটা শুরু হয়েছিল সেই বছরের গরমকালের কোনো একটা শুক্রবার থেকে। তখন বাজে রাত্রির 11টা 15। তিনি নিজের ল্যাপটপে কাজ করতে করতে একটুখানি তার তন্দ্রা এসে গেছিলো, ঘুম এসে গেছিলো, যেহেতু এক্সেসিভ একটা প্রেশার ছিল, ওয়ার্কলোড ছিল, সেগুলো নিতে হচ্ছিল যে হেড হিসেবে। তন্দ্রা এসে গেছিলো, ল্যাপটপে কাজ করতে করতে মাথাটা একটু ঝুঁকে গেছিলো। হঠাৎ করে তিনি ফিল করেন যে ওর কেবিনের সামনে খোলা দরজার সামনে থেকে কেউ একটা হেঁটে যায়। ঠিক আছে, কিছুক্ষণ পর যখন হঠাৎ করে আচমকা দেখে কেউ নেই, বাইরে হেঁটে আসে দেখে কেউ নেই, কিন্তু যখন বাইরে যায়, বাইরের করিডোরে যখন যায়, এই 3rd ফ্লোরের করিডোরে, তখন একটা পোড়া গন্ধ তার নাকে আসে। এবং এই যে পোড়া গন্ধটা পায়, সে ভেবেছে হয়তো কোনো কিছু পুড়ছে বা কিছু করছে। সে বাধ্য হয়ে সিকিউরিটিকে ফোন করে। সিকিউরিটি বলে, স্যার আমার আসতে এখনও 30 মিনিট মতো লাগবে, আধ ঘন্টা লাগবে। সিকিউরিটি তখন
এরকম বলার পর তমাল পাল বলে যে আমার মনে হচ্ছে মেন সুইচে কোনোভাবে কোনো কিছু প্রবলেম হচ্ছে, গ্লিচ হয়েছে, তুমি একটু এসো, কারণ একটা পোড়া গন্ধ বেরোচ্ছে, কোনো তার থেকেও বেরোতে পারে। কিছুক্ষণ পর না মানে আবার কাজ করতে বসে যায়। সেই রাতে আর কোনো সমস্যা হয় না। সেদিন ছিল অমাবস্যার রাত। এমনিতেই বাড়িতে নিজের স্ত্রীর সাথে একটু কথা কাটাকাটি হয়, বাঙালির যেটা হয়ে থাকে, মানে সেটা হওয়ার পর তিনি সেদিন আর কোনো খাবার দাবার নিয়ে তিনি অফিসে যান না। সেদিন ছিল আবার একটা শনিবার। তিনি অফিসে কাজ করতে থাকে। ওনার খুব কাছের একজন এমপ্লয়ি যার নাম হচ্ছে নবারুণ, সেই নবারুণেরও মোটামুটি ছুটি তিনি দিয়ে দেন 9টার সময়। নবারুণ বলে যে স্যার বাড়িতে যেতে হবে, কারণ আমার মা বাবা ঘুরতে গেছে গয়াতে, আমার বউ একা আছে, আমি জাস্ট, এবং আগেই বলেছিলাম সেন্সিটিভ এই তমাল পাল যে ভদ্রলোক, তিনি কিন্তু এমপ্লয়ীদের উপর কখনো কোনো কিছু চাপিয়ে দেয় না। তিনি ছুটি দেয়, নবারুণ বলেছে এটিকে, এবং নিজে কাজ করতে শুরু করে। সেদিন কি মনে হয়, তিনি কফিটার অফিসের এই প্যান্ট্রির ভেতরে মেশিনে বানিয়ে খায় না, নিচে নামে বিল্ডিংয়ের নিচে, বলেছিলাম আগে বিল্ডিংটা মানে নন স্মোকিং জোনের মধ্যে রয়েছে, এবং বিল্ডিংয়ের নিচে নামার পর উল্টো দিকে পার হয়। তখন 9:30 বাজে। উল্টো দিকে রোজ রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে উনি একটা সিগারেট কেনেন। সেখান থেকে বাইরে সিগারেটটা কিনে জাস্ট, আমি আগেই বলেছি ভিডিও, প্রত্যেকবার বলি, সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। আমি ইন্ডালজ করছি না, কাউকে বলছি না, কিন্তু যেটা ঘটেছিল সেটাই বলছি, এটা শুনেছি আমি। এবং সিগারেটটা জ্বালিয়ে আস্তে আস্তে রাস্তা পার হয়। রাস্তাটা যখন পার হতে যাচ্ছেন উনি, হঠাৎ করে একটা গাড়ি এমনভাবে আসে, আরেকটু হলে অ্যাক্সিডেন্ট হতো, কারণ উনি রাস্তাটা ক্রস করার সময় দেখেন রাস্তার মাঝখান থেকে বিল্ডিংয়ের, মানে অফিসের বিল্ডিংয়ের ওপার থেকে এক ভদ্রমহিলা হেঁটে হেঁটে এমনভাবে রাস্তা পার করছে, একটা ম্যাটাডোর তাকে চাপা দিয়ে চলে গেল। তিনি চমকে ওঠেন এবং তাকে বাঁচাতে গিয়ে নিজে ধাক্কা খাচ্ছিলেন, কিন্তু কোনোভাবে তিনি বেঁচে যান। পড়ে গিয়ে হাঁটুতে তার ছড়ে যায়, কেটে যায়। ঠিক সেই সময় নিজেকে একটু মানে নর্মাল করে নিয়ে উনি লিফটে আবার 3 তলায় উঠলেন। উঠে নিজের কেবিনে হেঁটে হেঁটে যাচ্ছেন। আবার কেবিনে একটা পোড়া গন্ধ তিনি অনুভব করলেন। এই পোড়া গন্ধটা না খুব স্পেসিফিক মনে হচ্ছে, মানে চুল পোড়া, শ্মশানে যেরকম চামড়া পোড়ার গন্ধ হয় সেরকম একটা গন্ধ। নিজের কেবিনে ঢুকলেন। সেদিন ওদের যে সিকিউরিটি তপন, সে ছিল মানে অফিসে। ইনফ্যাক্ট তপনকে জিজ্ঞেস করলেন যে কোনো কিছু কি জ্বালিয়েছো বা রান্না করছো, কিছু একটা পুড়ে যাচ্ছে, বলছে স্যার আমি কিছু করিনি, মানে বাঙালি সিকিউরিটি ওখানে কাজ করছিল এবং কিছু করিনি। যাই হোক, তিনি আবার কাজ করতে শুরু করেন। রাত্রি 12:15 সময় তিনি আস্তে আস্তে জাস্ট লিফটের নিচে নামেন এবং বেসমেন্ট পার্কিং থেকে নিজের গাড়িটা নিয়ে ওপরে ওঠেন। এবং তোমাদেরকে বলে রাখি, এই বিল্ডিংটা কোথায় জানো? এই বিল্ডিংটা হচ্ছে, আমি জাস্ট একটু মনে পড়ছে আমার, জাস্ট জায়গা একটা সায়েন্স কলেজ আছে যেটাকে হন্টেড বলা হয় হায়দ্রাবাদে, তার ঠিক উল্টো দিকের, মানে ওই রাস্তাতেই উল্টো দিকের, ওটাকে বলা হয় হচ্ছে কি অফিস আছে ওখানে, একটা কি অফিসে তার উল্টো দিকে। যাই আমি ওই বিল্ডিং দেখেছি, আমি গেছি ওই ভদ্রলোকের সঙ্গে। ইনফ্যাক্ট এই গল্পটাও আমি শুনেছি ওই বিল্ডিংয়ে দাঁড়িয়ে, যাই আজকে দুপুরবেলা। যাই, এবং এইটা ঘটে। এবং যেটা মেন হয়, যখন তিনি বেসমেন্ট পার্কিংয়ে নামেন, লিফটের দরজাটা বন্ধ করেন, পুরনো বিল্ডিং বলে আগেকার দিনে দরজা ছিল লিফটে, যখন বন্ধ করেন নিজের গাড়ির দিকে এগিয়ে যান, জাস্ট তিনি গাড়িতে ওঠেন। গাড়িতে উঠে গাড়িটা যখন ব্যাক করে এক্সিট থেকে বেরোবেন, ডান দিকের মিরারে তিনি দেখেন কোনো এক ভদ্রমহিলা থামে হেলান দিয়ে, পেছনে যে থামগুলো ছিল পিলারগুলো, ওখানে হেলান দিয়ে হাওয়া করে কাঁদছে। তিনি আস্তে করে গাড়ি থেকে নামেন, ভদ্রমহিলার সামনে যান। মুখ দেখা যায় না, অনেকটাই মুখটা ঢাকা, এতটা ঘোমটা ভদ্রমহিলার। এই যে তমাল পাল সামনে যায়, এইটা ফিল করে ভদ্রমহিলার কান্না থামিয়ে দেয়। হঠাৎ করে ওখান থেকে ভ্যানিশ হয়ে যায়। নাস্তিক গল্ফ গ্রিনের সেই ভদ্রলোক, যে জীবনে কোনোদিন ভূত প্রেত ভগবান কোনো কিছুতে বিশ্বাস করেনি, এরকম একটা পরিস্থিতিতে না তার গায়ের লোমগুলো সব খাড়া হয়ে গেছিল। নিজের গাড়িতে ওঠে এবং উঠে কোনো রকমের বাড়িতে ফেরে। হ্যাঁ, ওই অফিস থেকে ওনার বাড়িটা হচ্ছে 2.5 মিনিট ডিস্টেন্স, 2.5-3 মিনিট যা উনি বললেন আমাকে। বাড়িতে ফেরেন, কিছুতেই বুঝতে পারছেন না কি হলো, প্রচণ্ড স্ট্রেসড, সেই কারণে কি এরকম ইলিউশন হচ্ছে তার সাথে, বুঝতে পারছেন না যে কি আদেও দেখেছে নাকি দেখেনি, খেয়াল মানে কিছু বুঝে উঠতে পারছেন। বাড়িতে এসে বউ জিজ্ঞেস করছে যে তুমি এরকম চুপচাপ হয়ে বসে আছো কেন, উত্তর দিতে পারছে না। কোনো রকমে খেয়ে ঘুমোতে গেছে, হঠাৎ করে প্রচণ্ড বমি পেয়েছে, বমি করে ফেলেছে।
ঘুমের ওষুধ ট্রাইকা খেয়ে সে রাতটা তার মোটামুটি ঘুমিয়ে কেটে গেল। একদিন তিনি অফিসে মানে সেকেন্ড শিফটে পৌঁছেছেন, মানে দুপুর 4টের সময় অফিসে পৌঁছেছেন একটা এমার্জেন্সি কাজে। তখনও কিন্তু তার বস মানে অভিজ্ঞ গোয়েঙ্কা জয়েন করেনি অফিস, সেও কিন্তু সেই ট্রমার মধ্যে রয়েছে, তার বউ মানে মারা গেছে, সেই মানে ট্রমায় রয়েছে। অফিসে সেকেন্ড শিফটে পৌঁছেছেন, হঠাৎ করে দেখছেন অফিসে সিকিউরিটি ফোন করে ইন্টারকমে বলছেন, স্যার পুলিশ এসছে, পুলিশ এসছে গাচ্চিবৌলি থানা থেকে। গাচ্চিবৌলি ওর থেকে অনেকটা দূরে একটা থানা। পুলিশ এসে ওনাকে জিজ্ঞাসাবাদ করছে যে তোমার যে বসের বউ মারা গেছে তুমি কি জানো তার সম্বন্ধে, তোমার বস কেমন লোক, কেন প্লান্টে এটা হলো। তখন ও মানে তমাল পাল যে উত্তরটা যেটা দিয়েছে, মানে উত্তরটা জাস্ট নর্মাল, স্যার আমি একজন এমপ্লয়ি, আমি নিজে কাজ করি এখানে, আমি কী করে জানবো। আর প্ল্যান্টে শুধুমাত্র তো আমি দায়িত্বে নেই, অনেকে আছে, আমাদের তো অনেকগুলো প্ল্যান্ট, কলকাতায় আছে, হায়দ্রাবাদে আছে, বম্বেতে আছে, ঘানাতে আছে, আফ্রিকাতে, আমি জানি না। তারপর পুলিশ জিজ্ঞেস করছে যিনি মারা গেছেন তিনি কেমন ছিলেন। তমাল পাল উত্তর দিয়েছেন ওনাদের বাড়িতে আমি বেশ কিছু অনুষ্ঠানে গেছি, স্যার আমাকে ডাকতেন, গাচ্চিবৌলিতে বাংলোয় থাকেন, এবং নর্মাল কোয়েশ্চেন। পুলিশ সেদিনের মতো চলে গেল। তারপরে মানে গোটা সপ্তাহে প্রত্যেক দিন একবার না একবার করে, নয় মহিলা কোনো অফিসার, নয় অন্য কোনো অফিসার ছেলে, তারা সব আসতে শুরু করলো অফিসে, এবং অফিসের এই যে বসের যে চেম্বারটা ছিল সেখানে ফরেন্সিক টিমকে ডেকে সমস্ত জিনিস তুলে তুলে সেগুলো পরীক্ষা করার জন্য নিয়ে যাচ্ছিল। এদিকে মানে প্রচণ্ড চাপে পড়ে গেছিলো এই তমাল পাল, মানে প্রচণ্ড চাপে পড়ে গেছিলো যে কাজ করবে, এমনি ওয়ার্ক প্রেশার রয়েছে, এত প্রেশার, তার মধ্যে নিচের স্তরের সমস্ত এমপ্লয়িরা অনেকে ছুটি নিয়েছে এই প্রেশার নিতে পারছে না বলে, মানে এরকম একটা পরিস্থিতির মধ্যে চাকরিটা কি ছেড়ে দেবো, আর চাকরি যদি ছেড়ে দিই এই মার্কেটে এরকম প্যাকেজ তো কোথাও পাবো না, কারণ এই সময় দাঁড়িয়ে গোটা ভারতবর্ষের অবস্থা খুব খারাপ। এবং এইভাবে চলছে, পুরো ব্যাপারটা এইভাবে চলছিল। হঠাৎ করে মানে একদিন মানে অফিসেই পুলিশ আসা যাওয়ার ব্যাপারে উনি খুব প্রেশারে পড়ে একদিন বাড়িতে যাওয়ার আগে সামনে একটি বার ছিল হেডকোয়ার্টার বলে, সেখানে গিয়ে উনি ড্রিঙ্ক করেন এবং একা একা না প্রচণ্ড এই ফ্রাস্ট্রেশনটা নিয়ে ভাবছিলেন যে কেন আমার সাথেই এটা হচ্ছে। ছোটোবেলায় পড়াশুনো করতে গিয়ে প্রবলেম, এত টাকার অভাব ছিল, অনেক কষ্টে এরকম একটা কোয়ালিফিকেশন পাওয়ার পর এরকম একটা চাকরি, এত বড় অ্যাচিভমেন্টস, এরপরে দাঁড়িয়ে এরকম একটা প্রবলেম, যেখানে চাকরি করছি এত কমিটেড আমি, তারপরেও এরকম ফেস করছি, বস বোঝে না, আমার উপর সব কিছু দিয়ে চলে যাচ্ছে, বসকে ফোন করলে উত্তর দেয় না। জাস্ট ক্যাজুয়াল ড্রিঙ্ক করতে করতে তিনি জাস্ট গাড়িতে উঠেছেন। হাতের ঘড়িটা দেখার সুযোগ তার হয়নি, কারণ তিনি এতটাই স্ট্রেসের মধ্যে ছিলেন। তখন বেজে গেছিল প্রায় রাত 1টা। হেডকোয়ার্টার বলে যে বারটা, রাজভবন রোড হায়দ্রাবাদে, একটু দেখো তোমরা ইন্টারনেটে পাবে, সেই হেডকোয়ার্টারের ওই রাস্তা থেকে বাড়িটা তার ডিস্টেন্স ম্যাক্সিমাম 3 মিনিট বা 4 মিনিটের। জায়গাটার নাম হচ্ছে সোমাজিগুড়া এরিয়াটা। ওখান থেকে যখন উনি আসছেন গাড়ি চালিয়ে, হঠাৎ করে ওখানে হুসেন সাগর বলে একটা বড় এরিয়া আছে, হঠাৎ করে না মনে হয় সিগারেট খাই গাড়ি থেকে নেমে, প্রচণ্ড ফুরফুরে হাওয়া দিচ্ছে এই গরমকালে, আর হায়দ্রাবাদের গরম খুব বেশি। উনি সোমাজিগুড়া ক্রস করে, রাজভবন রোড ক্রস করে যখন উনি হুসেন সাগরের সামনে দাঁড়ালেন, রেল কোচ রেস্টুরেন্ট আছে ওখান থেকে একটু এগিয়ে গিয়ে ফাঁকা একটা জায়গা, যে হুসেন সাগরের একটা পোর্শন যেটা কিন্তু নিজামদের সময় থেকেই ওখানে ডাস্টবিন ফেলা হয়, ওখানে দাঁড়িয়েছিলেন। ওনারা হঠাৎ করে গাড়ি থেকে নেমে একটা সিগারেট জ্বালালেন এবং ভাবছিলেন যা ওনার সাথে হয়েছে বা যেগুলো ঘটছে সেইগুলো সব কিছু উনি ভুলে যাবেন, কাল থেকে একটা নতুন দিন উনি শুরু করবেন। কপালে যদি কোনো কিছু লেখা থাকে সেটা কি আর কেউ অ্যাভয়েড করতে পারে? ঠিক ওনার সাথে ওই ঘটনাটাই ঘটলো। হঠাৎ করে ওনার মনে হলো যে বনেটে উনি হেলান দিয়ে দাঁড়িয়েছিলেন সিগারেটটা চালিয়ে হুসেন সাগরের দিকে মুখ করে, কেউ একটা পেছন থেকে ওনাকে ডাকলো। একটা অদ্ভুত মারাঠি ভাষায় কোনো এক ভদ্রমহিলা ওনাকে ডাকলো। উনি মুখটা ঘুরিয়ে দেখছেন, আপাদমস্তক একটা সাদা মানে ক্রিম কালারের কাপড়ে মোড়া, দুটো সরু সরু হাত শাড়ি থেকে বেরিয়ে আছে। এতটা সরু কেউ হতে পারে কারুর হাত, মানুষ নাকি কখনো এরকম ভাবতে পারবে না। অনেক ধরনের চুড়ি সে হাতে পরা রয়েছে, ঘুমটা কিন্তু এতটা নামানো। এসে
ওনাকে বলছে, মানে মারাঠি ভাষায় বলছে যে তুমি তো সব জানতে, তুমি কেন পুলিশকে বললে না? আকাশ থেকে পড়ছে তখন তমাল পাল, আমি কি জানতাম, আর আপনি কে, মানে কি ব্যাপারে বলছেন? এতটা ড্রাঙ্ক হওয়ার পর একটা হ্যালুসিনেশন তো এমনি মানুষের শরীরে থাকে, মাথায় থাকে। সেই অবস্থায় এই যে কোয়েশ্চেন বা এই যে নতুন ব্যক্তিটি, উটকো ব্যক্তিটি ওখানে অ্যারাইভ করেছে, এই ব্যাপারটা খুব কনফিউজিং ওনার কাছে। উনি না মানে কি করবে বুঝতে পারছেন না। আবার নিজেকে বোঝাচ্ছেন যে একটা সাধারণ মানুষ প্রশ্ন করছে, হয়তো পাগল, উন্মাদ, আমাকে চেনে না, অন্য কেউ ভেবে আমার কাছে এসছে। তারপর ওনার মাথায় এলো, এই সময় তো কখনো এখানে কোনো মানুষকে দেখা যায় না, রাত্রি একটা দেড়টার সময় হুসেন সাগরের এখানে চারপাশে দেখছি একটা সিঙ্গেল মানুষেরও অস্তিত্ব নেই। ওই এরিয়াতে প্রচুর পায়রা ওড়ে, একটা বেড়াল, একটা কুকুর, কাউকে দেখা যাচ্ছে না ত্রিসীমানায়। হঠাৎ করে মুখটা ঘুরিয়ে জাস্ট বলতে যাবে, মিস্টার তমাল পাল এখান থেকে জানতো আপনি কে, চিনি না আপনাকে, এটা বলতে যাবে ভেবে মুখটা ঘুরিয়েছে, দেখছে হুসেন সাগরের জলের ওপর দাঁড়িয়ে আছে সেই ছায়া মূর্তি। সায়েন্স নিয়ে এই বিজ্ঞানের ছাত্র, খড়গপুর আইআইটি থেকে শুরু করে হায়দ্রাবাদ, বাংলাদেশ থেকে শুরু করে ব্যাঙ্গালোরের জার্নি মুহূর্তের মধ্যে ভুলে গেল। নিজের কনফিডেন্স ওভার কনফিডেন্সে পরিণত হলো। নিউটনের ল, রবীন্দ্রনাথের কবিতা, শিলাজিতের গান, কবির সুমনের প্রথম প্রেমের গান, সব কিছু ভ্যানিশ হয়ে গেল লোকটার মাথা থেকে। জীবনে প্রথমবার দেখছি জলের ওপর কোনো মানুষের শরীর ভেসে ভেসে হাঁটছে, আর উপরের দিকে হাত দুটো তুলে চেঁচিয়ে কাঁদছে। হঠাৎ করে চাঁদের আলোটা পড়ল সেই ছায়ামূর্তির ওপরে। সাহসী তমাল পাল রেলিংয়ের দিকে এগিয়ে গিয়ে যে দৃশ্য দেখল, 54 বছরের জীবনে তিনি কখনো এরম কোনো দৃশ্যের সম্মুখীন হয়নি। দেখলো আপাদমস্তক ঝলসে যাওয়া একটা শরীর, একটা ঘিয়ে কালারের, ক্রিম কালারের শাড়ি পরে, দুটো হাত ভর্তি জুয়েলারি, নাকে নদ, একটা কঙ্কালসার ছায়ামূর্তিকে দেখলো জলের ওপর হেঁটে চলে ঘুরে বেড়াচ্ছে, হাত দুটো আকাশের দিকে তুলে কাঁদছে হাওয়াও করে। কোনো রকমে নিজেকে সামলে গাড়িতে উঠল। তাড়াতাড়ি গাড়িটাকে ইউটার্ন নেওয়াতে গিয়ে হঠাৎ করে ফিল করলো ওনার পেছনের সিটে কেউ একটা বসে আছে। জীবনে কোনোদিন ভগবত গীতা, হনুমান চালিসা বিশ্বাস না করা তমাল পাল গাড়ির ড্যাশবোর্ডের ওই ছোট্ট জায়গাটা খুলে খুঁজছে ওখানে যদি কোনো গীতা বা হনুমান চালিসার বই পাওয়া যায়। ওনার বউ তো আবার এগুলোতে খুব বিশ্বাস করে, উনি যদিও নাস্তিক, পায় না খুঁজে কোনো কিছুই ধারকের মধ্যে। পেছন থেকে ভদ্রমহিলার একটাই কথা খোনা গলায় মারাঠি ভাষায় জিজ্ঞেস করে যায়, তুমি তো সব জানতে, কেন পুলিশকে বললে না? মনে পড়ে গেল তমাল পালের সেই রাতের ঘটনা। ওনার যে বস অভিক, মারোয়ারি বস অভিক, এই অভিক গোয়েঙ্কা নিজের বউয়ের ওপর প্রচণ্ড টর্চার করতে শুরু করেছিল। বিকজ উনি রিসেন্টলি হিন্দুস্তান ইউনিলিভারের একটি মিটিংয়ে গিয়ে সেখানে এক ভদ্রমহিলার প্রেমে পাগল হয়ে যায়, এবং সেই ভদ্রমহিলা যদিও বাঙালি। সেই বাঙালি ভদ্রমহিলা মণিদীপা চট্টোপাধ্যায়ের প্রেমে পাগল হয়ে গিয়ে এই অভিক গোয়েঙ্কা এরম একটা ফার্ম ডিসিশন জীবনে নিয়ে নেয় যে এনাকেই নিজের জীবনে সবসময় রাখবেন, এবং জানতে পারে এইটাও জানতে পারে যে মণিদীপা চট্টোপাধ্যায়ের যে হাজবেন্ড অর্ক ঘোষ, তিনি নাকি একটা বিরাট বড় শিপিং কোম্পানিতে কর্মরত, এবং সেই শিপিং কোম্পানি আবার ইনভেস্টমেন্ট ব্যাংকার হিসেবেও কাজ করে, এবং তারা নাকি যখন তখন যে কোনো কোম্পানিকে ফান্ডিং করতে পারে লো ইন্টারেস্টে। ইনভেস্টমেন্ট ফান্ডিংয়ের লোভে নাকি ভদ্রমহিলার রূপ জৌলুস দেখে ঝাঁপিয়ে গেছিল অভিক গোয়েঙ্কা। বাড়িতে আসার পর থেকে নিজের স্ত্রীকে পাত্তা দিচ্ছিল না, বাজেভাবে কথা বলছিল, গালাগাল করছিল, ধাক্কা দিচ্ছিল, মারছিল।
এবং অনেক রাত অবধি ফোনে কথা বলতো, যেটা দেখে নিজের স্ত্রী জিজ্ঞেস করার পরেও অত্যাচার করেছিল। ইনফ্যাক্ট অভিক গোয়েঙ্কার স্ত্রী ঈশিতা গোয়েঙ্কা, যখন তিনি অভিক গোয়েঙ্কার মাকে বলে যে আপনার ছেলে আমার সাথে এগুলো করছে, এত বছর তো করেনি, ওর মাও কিন্তু অত্যাচার শুরু করে ঈশিতা গোয়েঙ্কার উপরে। এবং এই ঈশিতা গোয়েঙ্কার উপর টর্চারটা এমন লেভেলের বেড়ে গেছিল, একদিন হঠাৎ করে ঈশিতা গোয়েঙ্কা থানায় যায় কমপ্লেন করতে। থানার সামনে অভিক গোয়েঙ্কা দেখতে পায়, জোর করে গাড়িতে বসিয়ে ভুলভাল বুঝিয়ে বাড়িতে নিয়ে চলে আসে। তখন অত্যাচারের লেভেল অনেকটা বেড়ে গেছিলো। একদিন মাঝরাতে মদ ফদ খেয়ে এই অভিক গোয়েঙ্কা মণিদীপা চট্টোপাধ্যায়কে নিয়ে নিজের বাড়িতে ঢুকে সোজা ঈশিতা গোয়েঙ্কার সামনে, মানে নিজের স্ত্রীর সামনে বলে, এই আমার সব, আমি একেই বিয়ে করব, বেরিয়ে যাও এক্ষুনি, এই বাড়ি থেকে বেরিয়ে যাও। এবং এরম ঘটনার সাক্ষী থাকে এই অভিক গোয়েঙ্কার 72 বছরের মা, যেও কিন্তু সাপোর্ট করে নিজের ছেলেকে। ফাইনালি যেটা হয়, সেই রাতে বাড়ির বাইরে চুপ করে বসে থাকে ঈশিতা গোয়েঙ্কা। তার একদিন পর প্রচণ্ড দুঃখে কষ্টে সুইসাইড করতে যায়, কিন্তু নিজের শাশুড়ি বাঁচিয়ে নেয় ওনাকে। কিন্তু যেটা হয়, মানে ওনার সাথে যেটা হয়, উনি নিজেকে ঠিক রাখতে পারেন না। বিজয়বাড়া বলে একটি জায়গা আছে হায়দ্রাবাদের পাশে। বিজয়বাড়াতে অভিক গোয়েঙ্কার একটি প্ল্যান্ট আছে, কেমিক্যাল প্ল্যান্ট। সেই প্ল্যান্টে যায়, ভাবে যে অভিক গোয়েঙ্কার নিচে যারা কাজ করে তাদের সবার সামনে অভিক গোয়েঙ্কার আসল রূপটা ফাঁস করবে। এবং সেদিন আনফর্চুনেটলি কোনো স্টাফ ছিল না। প্ল্যান্টের দরজা খোলার পরেই দেখে ভেতরের পোর্শনটা খোলা রয়েছে। ভেতরে ঢুকে দেখে একটা এসি কেবিনের ভেতরে টেবিলের ওপর মদ রেখে চিংড়ি মাছ ভাজা দিয়ে মদ খাচ্ছিল মণিদীপা চট্টোপাধ্যায় এবং অভিক গোয়েঙ্কা। অফিসে যাওয়ার, প্ল্যান্টে যাওয়ার নাম করে এগুলো করছিল। সোজা সেখানে সেটাকে ভিডিও রেকর্ড করতে শুরু করে ঈশিতা গোয়েঙ্কা। হাত থেকে ফোনটা কেড়ে নেয় মণিদীপা চট্টোপাধ্যায়, ছুঁড়ে ফেলে দেয়, ভেঙে দেয়। মুহূর্তের মধ্যে ধাক্কা দিয়ে, মানে কাঠের তৈরি ফার্স্ট ফ্লোর থেকে নিচে ফেলে দেয় অভিক গোয়েঙ্কা নিজের স্ত্রীকে, ঈশিতা গোয়েঙ্কাকে। ঈশিতা গোয়েঙ্কার নিচে পড়ে গিয়ে কোমরে প্রচণ্ড লাগে, মাথার পেছনটা ফেটে যায়। সেই অবস্থায় হামাগুড়ি দিয়ে বেরোতে চায় প্ল্যান্টের বাইরে, যদি কোনো লোককে জড়ো করতে পারে, চেঁচিয়ে, পারে না। কোনো একটা কেমিক্যাল গায়ে ঢেলে তাকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল ওখানে। এবং এই পুরো ঘটনাটা ঈশিতা গোয়েঙ্কার প্রেতাত্মা তমাল পালের গাড়িতে বসে বলে। সেই রাত কখন শেষ হয়েছিল আজও জানেন না তমাল পাল। যখন ওনার জ্ঞান ফিরেছিল তখন 5:30 বাজে সকাল। কোনো একজন দুধওয়ালা ওখান থেকে ক্রস করার সময় গাড়ির ড্রাইভারের দিকে দরজা খোলা অবস্থায়, অচৈতন্য অবস্থায় তমাল পালকে পেয়ে ওনাকে ঘুম থেকে তুলে ওনার মুখে চোখে জল দিয়ে ওনাকে বাড়িতে পৌঁছে দেয়। এই ঘটনার পর কিন্তু তমাল পাল আর থেমে থাকেনি। অভিক গোয়েঙ্কার নামে এবং মণিদীপা চট্টোপাধ্যায়ের নামে স্থানীয় থানায় কমপ্লেন করে এবং সমস্ত এভিডেন্স পাওয়ার জন্যে ওই প্ল্যান্টে আরেকবার পুলিশদের নিয়ে যায়, ফরেন্সিক টিমে নিয়ে যায়। এবং তারপর থেকে কিন্তু ওই অফিসে কখনোই আর এরম কোনো প্রেতের তাণ্ডব হয়নি। তোমাদের মনে এই প্রশ্নটা আসতে পারে, এত কিছু হলো কিন্তু যারা মেন ক্রিমিনাল মণিদীপা চট্টোপাধ্যায় আর অভিক গোয়েঙ্কার পরিণতি কী হলো? অভিক গোয়েঙ্কা এই ঘটনার পর তার জেল হয়েছিল, কিন্তু নির্দিষ্ট প্রমাণের অভাবে তার বেল বন্ড পেয়ে যায় এবং সেই বেল বন্ড পাওয়ার পর তিনি দুবাই যাচ্ছিলেন, প্লেন ক্র্যাশ হয়ে মারা যায়। আর মণিদীপা চট্টোপাধ্যায় সেকেন্দ্রাবাদ স্টেশনের লেভেল ক্রস করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মারা যায়। আজও এই দুটো মৃত্যুর পেছনে কোনো নির্দিষ্ট কারণ কিন্তু কেউ জানে না, কিন্তু এগুলো ঘটেছিল। কেমন লাগলো আজকে গল্পটা?
হ্যাঁ, তোমাদেরও যদি কোনো গল্প থাকে, কোনো সত্যি ঘটনা থাকে, তাহলে সেটা আমাকে শেয়ার করতে পারো। হ্যাঁ, আমাকে তুমি কমেন্ট সেকশনে তোমার নাম্বার এবং তোমার বক্তব্য লিখতে পারো, আমি তোমায় কল করে নেবো, আমার টিম তোমায় কল করে নেবে, তোমার গল্প জেনে তোমার সাথেও কিন্তু এই চ্যানেলে তোমার গল্প পোস্ট করতে পারি। ভালো থেকো বন্ধুরা, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। অনেক বছর পর ফিরে এসেছি। থ্যাংক ইউ ভেরি মাচ।